ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সামনে আসছে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন ডে। তাই ভ্যালেন্টাইন ডেতে সবাইকে জানাই প্রেম জড়ানো শুভেচ্ছা। আর সরস্বতী পূজার স্পেশাল যে গল্পটি আমরা রেখেছি, সেখানে শহরে একের পর এক ব্যাংক থেকে গ্রাহকদের টাকা কেউ জালিয়াতি করে চুরি করে নিচ্ছেন। ব্যাংক কর্মী, পুলিশ, গ্রাহকরা সবাই নাজেহাল। কোনো রকমই তারা চোরের কোনো হদিশ পাচ্ছে না। তো সেখানে পুলিশের তরফ থেকে খবর যায় ব্যোমকেশ বাবুর কাছে। সে কি আদেও সেই চোরের নাগাল পাবে কিনা, সেই নিয়ে রয়েছে আজকে সরস্বতী পুজোর স্পেশাল গল্প ব্যাংক চোর। ব্যোমকেশ চেয়ারের উপরে হেলান দিয়ে বসেছিল। আমি খুব মন দিয়ে খবরের কাগজ দেখেই চলেছি। এমন সময় ব্যোমকেশ বলল, খবরের কাগজের 4 নম্বর পাতাটাও একবার ভালো করে দেখো তো, কিছু খুঁজে পাও নাকি? আমি অবাক হলাম না, কারণ খবরের কাগজটা আমার আগে ব্যোমকেশের পড়া হয়ে গেছে। আমার আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, আর সেটা হবে নাই বা কেন। কাল গোটা রাত জেগে লেখালেখি করেছি। আমি যখন ঘুম থেকে উঠেছি ততক্ষণে ব্যোমকেশ সকালের চা পান করে খুব মন দিয়ে কিসের যেন একটা পুরনো বই ঘেঁটে দেখছে। 4-5 নম্বর পাতায় কোথাও তেমন কিছু চোখে পড়লো না তো। নিচের দিকে, একদম নিচের দিকে দেখো। হ্যাঁ, ওইখানে একটা ব্যাংক থেকে মাসখানেক ধরে বেশ কিছু গ্রাহকের খাতা থেকে টাকা চলে যাচ্ছে, অথচ তারা দাবি করছে তারা কোনো টাকা তোলেনি। ব্যোমকেশের কথাগুলো শুনে নিচের দিকে ছোট্ট খবরটা পড়তে লাগলাম। সত্যি সেখানে লেখা রয়েছে, উত্তর কলকাতার কাছে একটি ব্যাংক থেকে বেশ কিছুদিন ধরে অদ্ভুত কোনো উপায়ে টাকা তোলা হচ্ছে। গ্রাহকরা দাবি করছেন তারা নিজেরা কোনো টাকা তোলেননি, অথচ তাদের খাতা থেকে টাকা যে তোলা হয়েছে তা নিশ্চিত। এই অবস্থায় কর্তৃপক্ষ আসল সমস্যা যে কোথায় তা বুঝে উঠতে পারছেন না। গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এর মধ্যে যে পরিমাণ টাকা বিভিন্ন গ্রাহকদের খাতা থেকে তুলে নেওয়া হয়েছে তার পরিমাণ নিয়ত কম নয়। সমস্ত গ্রাহকদের খাতা থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে, অথচ গ্রাহকরা নিজেরাই জানে না। কিন্তু ব্যাংক থেকে টাকা তোলার জন্য যতদূর আমি শুনেছি খুব কম হলেও খাতা থাকা প্রয়োজন। তাছাড়া সই সাবুতও করতে হয়। তাছাড়া ব্যাংকের কর্মচারীরা তো আর অকারণে কাউকে বিভিন্ন খাতা থেকে টাকা তুলে দেবে না। তাতে তো তারাই সবচেয়ে বেশি বিপদে পড়বে। আইন যেমন আছে তেমন আইনের ফাঁকও আছে, বুঝলে? তেমনই ব্যাংক থেকে টাকা তোলার বিভিন্ন কলাকৌশল থাকলেও সে কলাকৌশলের মাঝে কিন্তু বিভিন্ন ফাঁকও আছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে সেই ফাঁকের মধ্যে একটা ভরাট করতে পারলেই ব্যাংক থেকে টাকা তোলাটা খুব একটা কঠিন কাজ হবে না। ব্যোমকেশের কথা শুনে আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। ব্যোমকেশ ততক্ষণে বইটা বন্ধ করে ফেলেছে। তার বদলে সে একটু ঘুরে আমার কাছে এগিয়ে এসে বলল, একবার এমনই একটা সমস্যায় জড়িয়ে পড়েছিলাম। তখন তোমার সঙ্গে আমার দেখা হয়নি। তোমার সঙ্গে যখন আমার দেখা হয় তার প্রায় বছরখানেক আগেকার কথা। রাখালের সঙ্গে তখন আমার প্রথম বন্ধুত্ব গড়ে উঠেছে। বন্ধুত্ব মানে পুলিশ আর গোয়েন্দা যেটুকু হয় তেমন আর কি। তবে রাখাল কিন্তু আমায় ভীষণভাবে সাহায্য করেছে বিভিন্ন সময়। আমিও তাকে সাহায্য করেছি, কিন্তু অন্যান্য পুলিশদের সঙ্গে, যেমন এই মিস্টার দাসের সঙ্গে আমার কাজ নিয়ে যেরকম সম্পর্ক, রাখালের সঙ্গে কিন্তু তেমন সম্পর্ক ছিল না। রাখাল মাঝে মাঝে আমার বাড়িতে আসতো। তখন আমরা এখানে ছিলাম না, তখন পুঁটিরামের সঙ্গে আমি থাকতাম অন্য জায়গায়। সেখানে রাখাল আসতো। সেখানেই একবার এমন একটা সমস্যায় আমরা জড়িয়ে পড়েছিলাম। আজ খবরের কাগজের 4র্থ পাতায় ব্যাংকের খাতার ব্যাপারে খবরটা চোখে পড়তেই আমার মনে পড়ে গেল একটা ব্যাপার। এইখানে বলে রাখা দরকার, প্রায় সপ্তাহখানেক হয়ে গেল ব্যোমকেশের হাতে কোনো কেস নেই। এমনকি পুলিশের তরফেও তেমন কোনো ব্যাপারে ব্যোমকেশের আগ্রহ নেই। তবে শহরে যে অপরাধ প্রবণতা কমে গেছে এমন কথা কিন্তু নয়। তবে ওই যে ব্যোমকেশ তেমন কোনো ব্যাপার না হলে মাথা তাতে ঘামাবে না। ব্যোমকেশের মুখে আজ থেকে কয়েক বছর আগে সেই অদ্ভুত ব্যাপারটা শোনার জন্য আমি উদগ্রীব হয়ে পড়লাম। আজ রবিবার, তাই রান্নাঘরের দিক থেকে লুচি ভাজার গন্ধ ভেসে আসছে। একটু পরেই বৌঠান দরজার কাছে এসে উঁকি দিয়ে বলল, বাবা, তুমিও উঠে পড়েছি দেখছি ঠাকুরপো। আমি তো ভাবলাম তুমি আজ সকালের খাওয়ার হওয়ার পরেই উঠবে। আমি একটু লজ্জা পেলাম,
বৌঠান আবার রান্নাঘরের দিকে চলে গেল। বোধহয় আমাদের জন্য গরম গরম লুচি আর আলুর দমের ব্যবস্থা করতে গেল। কথাটা মনে করেই বেশ ভালো লাগলো, মনটা কেমন যেন ফুরফুরে হয়ে গেল। তার উপর ব্যোমকেশ এখন আগের একটা নতুন গল্প বলবে। যথারীতি খানিকক্ষণ পরেই লুচি আর আলুর দম এসে পৌঁছলো। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা ঘর ছেড়ে ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে নিচের দিকের বাগানটা দেখা যায়। বৌঠানের পছন্দ মতো বাগানের সামনের দিকে বেশ কয়েকটা নতুন গাছের চারা লাগানো হয়েছে, সেগুলো একটু একটু করে বড় হতে শুরু করেছে। আজ রবিবার, শহরের ব্যস্ততার দিন। ব্যোমকেশের বাড়ির সামনের রাস্তা দিয়ে মাঝে মাঝেই লোকজন আর গাড়ি ঘোড়া চলেই যাচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ব্যোমকেশ বলল, এমন একটা সকাল, নিজের ঘরে বসে সিগারেটে টান দিচ্ছি আর পুরনো খবরের কাগজে একটা অদ্ভুত ব্যাপার ভালো করে বোঝার চেষ্টা করছি। এমন সময় রাখাল এসে পৌঁছলো। ঘরের দরজার পর্দাটা ঠেলে সরিয়ে একবার আমায় ডাক দিয়ে ঘরে এসে ঢুকল। রীতিমতো বিধ্বস্ত দুটো চোখ। ওকে দেখেই বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। রাখালের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বললাম, আরে কি হলো, সকাল সকাল তোমায় এমন মনে হচ্ছে কেন? যেন মনে হলো রীতিমতো যুদ্ধ করে ফিরে আসছো। কি ব্যাপার? আরে যুদ্ধ নয় তো কি, তুমি ব্যাপারটা না দেখলে বুঝতেই পারবে না। কিন্তু তোমায় ডাকার মতো সময় আমার ছিল না, তাই এখন তোমার কাছেই স্বয়ং চলে এলাম ব্যাপারটা তোমাকে বলবো বলে। রাখালকে নিয়ে গিয়ে ঘরে বসালাম। একটু পরে রাখাল বলল, আর সকালে খবরটা পেয়ে যখন গেলাম তখনও ভাবিনি এমন কিছু হতে পারে বলে। বাড়িটা দোতলা, বাড়ির পেছনের দিকে একদম বাড়ির দেওয়াল ঘেঁষে একটা পাঁচিল উঠেছে। এমনভাবে পাঁচিল তৈরি করার যে কী কারণ তা আমি নিজেও ঠিক বুঝতে পারলাম না। তবে মনে হলো প্রতিবেশীর সঙ্গে কোনো শত্রুতা কিংবা রাগারাগির কারণেই এমন কাজ করা হয়েছে। আর যাই হোক, দুজনের পেছনের দিকের ব্যালকনির কাজটায় দাঁড়িয়ে আছি, বাড়ির দেওয়ালের মাঝখানে তাকাতে রীতিমতো আমি চমকে উঠলাম। ওটুকু ফাঁক যেখান থেকে একটা মানুষের শরীর গুলে যায় বটে, তবে তা বড়ই কষ্টের, সেখানেই পড়ে আছে একটা মৃতদেহ। পড়ে নেই, তবে ওই দেওয়াল আর পাঁচিলের মাঝে রীতিমতো আটকে আছে বলা চলে। মৃতদেহ সেখান থেকে বার করতে যে কি কষ্ট হয়েছে ব্যোমকেশ, তোমায় আর কি বলবো। কেউই ওখানে নামতে চায় না, আর নামবেই বা কী করে? পাঁচিলের ওপর থেকে মৃতদেহ যেখানে রয়েছে তার জায়গার দূরত্ব প্রায় ওই 2 মানুষ সমান। এমন অবস্থায় মৃতদেহ তোলা যায় বা কী করে বলো দেখিনি? তারপর কি করলে? আর কি করব, কোনো রকমে দড়ির ফাঁস তৈরি করলাম। তারপরে সেই দড়ির ফাঁস কোনো রকমে সেই মৃতদেহের 2 পায়ের মাঝে গলাবার চেষ্টা করলাম। ভদ্রলোকের এখানে আটকে থাকার আসল কারণটা অন্যরকম। ভদ্রলোক একটু স্বাস্থ্যবান, ভুঁড়িও আছে, আর সেই কারণে তার শরীরটা আটকে ছিল, না হলে হয়তো নিচে গিয়ে পড়তো একেবারে। দড়ির ফাঁস তৈরি করে কোনো রকমে ঘন্টা 2 প্রচেষ্টায় মৃতদেহ উপরে তুলে আনা হলো। সত্যি বলতে কি ব্যোমকেশ, এমনভাবে মৃতদেহ তুলে আনা একটু খারাপই লাগলো। পাশের বাড়ির মালিক আবার তিনি পাঁচিলও ভাঙতে দেবেন না। আর কি করি বলো তো? আর সেই কারণেই এমনভাবে মৃতদেহ তুলতেই হলো। তোলার পরে সে জিনিসটা দেখে আমার ভীষণই খারাপই লাগলো। মুখের এক পাশটা একেবারে ঘষে গেছে, তাছাড়া হাত পা সব জায়গায় রক্তের চিহ্ন। তাই মৃত্যুটা যে কীভাবে হয়েছে চট করে বোঝা গেল না। বুঝতে পেরেছি। আসলে গোটা শরীরে এত জায়গায় ক্ষতচিহ্ন আর রক্ত বেরিয়ে এসেছে যে মৃত্যুর আসল কারণটা তুমি বুঝতে পারোনি, সেটাই স্বাভাবিক। এবার আমার কাছে আগমনের হেতুটা বলো। সমস্যাটা হলো এই ভদ্রলোক বিপিনচন্দ্র হালদার। ভদ্রলোক নিজের বাড়িতে একাই থাকেন, বয়স্ক মানুষ, একসময় সরকারি তরফের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন, তাই বেশ ভালো টাকা পেনশন পান এবং তার জমানো টাকাও বেশ কিছু আছে। একা মানুষ, বাড়িতে কাজের লোক ছাড়া আর কেউই থাকে না। কাজের লোকও বেশি ভালো, এই এলাকাতেই তার বাড়ি। কাল বিকেলের পর সে একটু ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল, আর সকালেই তার ফিরে আসার কথা। কিন্তু মাঝে মাঝে সে রাতেও এখানে থাকে, আবার কখনো কখনো বিশেষ কারণে সে ছুটি নিয়ে বাড়িতেও চলে যায়। তার মানে ব্যাপারটা তুমি অনুমান করছো?
কাল রাতের দিকে কিছু একটা হয়েছে এবং সেই সময় বাড়িতে কাজের লোক ছিল না। তেমনটাই তো মনে হচ্ছে। আর তাছাড়া মৃতদেহের অবস্থা দেখে তো সেটাই মনে হচ্ছে। বেশ কয়েক জায়গায় রক্ত জমে গেছে। অর্থাৎ কাল রাতের দিকে না হলে আজ ভোরবেলা রক্ত জমতে পারে না। কিন্তু সমস্যা হলো কাজটা কে করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কেউ ওই বাড়িতে রাতের বেলা কাউকেই দেখেনি। যদিও আশেপাশে জায়গাটা এমন যে কেউ যে লোকটাকে দেখবে তারও সম্ভাবনা ভীষণই কম। তার মানে তুমি চাইছো এই ব্যাপারটা তোমার সঙ্গে যেন আমিও দেখি, কিন্তু রাখাল তুমি তো জানোই এই সময় আমি দেখো, আমি এখন একটা কেস এমনি হাতে নিয়েই রয়েছি, তাই আমি চাইছি এই ব্যাপারটা তুমিই দেখো। তাহলে আমারও কিছু ভালো হয় আর কি। না হলে হয়তো ব্যাপারটা দেরিও হয়ে যাবে। এমনভাবে খুনটা কে করলো আর কেনই বা করলো, এছাড়া ভদ্রলোকের কিন্তু কোনো আত্মীয় স্বজনও নেই। রাখালের কথা শুনে অবাক হয়েছিলাম। যার তিন কুলে কেউ নেই এমন একটা মানুষকে এমনভাবে হঠাৎ করে কেউ ব্যালকানির কাছ থেকে ধাক্কা দিতে যাবে কেন? হতেই পারে যে রাতের বেলা কোনোভাবে তিনি ব্যালকানি থেকে নিচে পড়ে গেছেন, আবার এটাও হতে পারে যে তিনি কোনো কারণে আত্মহত্যা করেছেন। কিন্তু আত্মহত্যা করার জন্য কেউ দুটো বাড়ির মাঝখানের এমন একটা জায়গা কেন বেছে নেবে? আর কাজের লোকটাকে তো তিনি নিজে ছুটি দেননি, কাজের লোক নিজেই ছুটি নিয়েছিল। অর্থাৎ আত্মহত্যার ব্যাপারটা তেমন দাঁড়াচ্ছে না। ভদ্রলোকের পয়সার অভাব ছিল না। গোটা ব্যাপারটা নিয়ে রাখালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো। তারপর রাখাল উঠে চলে গেল, জানিয়ে গেল পরশু রিপোর্ট বের হলে সে আমায় জানাবে। তারপর কি হলো? তুমি ওইখানে গেলে, মানে ব্যাপারটা দেখার জন্য? ওখানে যাওয়ার মতো তখন কোনো কারণ ছিল না, মৃতদেহ ততক্ষণে পুলিশ নিয়ে চলে গিয়েছিল। তাছাড়া রাখাল আর ওই মুখও হয়নি দুদিনের মধ্যে। আর তাছাড়া রিপোর্ট না আসা পর্যন্ত কোনো ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করাটাও বোকামি। আমিও তাই চুপ করে বাড়িতে বসে রইলাম। দুদিন পর একদিন দুপুরের দিকে টেলিফোন করে রাখাল বলল পোস্টমর্টেম রিপোর্টের ব্যাপারটা। ভদ্রলোক খুন হয়েছে গলা টিপে। কেউ গলা টিপে তাকে খুন করেছে এবং খুন করার পর তার মৃতদেহটা ফেলে দিয়ে গেছে এখানে। কিন্তু খুন যে করেছে সে এতই সাবধানে কাজটা করেছে যে গলায় কোনো আঙুলের চিহ্ন মাত্র নেই। হতে পারে কোনো রাবারের গ্লাভস কাজে লাগিয়েছে কিংবা অন্য কিছু দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট দেখে কিন্তু আমার কৌতূহলটা আরও বেড়ে গেল। প্রথমত, তার দূর দূরান্তে কোনো আত্মীয় স্বজন। দ্বিতীয়ত, কাজের লোকটা পুলিশের একমাত্র টার্গেট হতে পারে। তাই রাখালের সঙ্গে সেই কাজের লোকটার বাড়ি পর্যন্ত গেলাম। কাজের লোকটার নাম হারাধন। সে পুলিশকে দেখে এবং তার সঙ্গে আমায় দেখে একেবারে কেঁদে কেটে অস্থির। বিশ্বাস করুন বাবু, আমি কিচ্ছু করিনি। আমি শুধু সন্ধ্যাটা ছুটি নিয়েছিলাম রাতের বেলা বাড়ি থাকবো বলে। মেয়েটার বড় জ্বর ছিল। এই যে আমার মেয়ে দেখুন, ওকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। মেয়েটা আমার 3 দিন ধরে ভুগছে। কি করবো বলুন, মেয়েটাকে যে বাঁচাতেই হবে। হারাধন কিন্তু মিথ্যে বলছিল না। হারাধনের স্ত্রী, এমনকি সেদিন সন্ধ্যাবেলা যে সে ডাক্তারের কাছে গিয়েছিল সেই ডাক্তারও তার কথা বলল। ডাক্তার তার এলাকাতেই থাকে। মেয়েটার জ্বর সেদিন বেশি ছিল, কিন্তু এখন খানিকটা কম আছে। কিন্তু আমি হারাধনকে একপাশে নিয়ে গিয়ে প্রশ্ন করলাম, তোমার কাউকে সন্দেহ হয় হারাধন? মানে এমন কেউ থাকতে পারে যে তোমার বাবুকে খুন করতে পারে? বাবুকে কেন কেউ মারতে যাবে সেটাই আমি বুঝতে পারছি না। বাবু নিজের মতো থাকতেন, ঘর থেকে সহজ বেরোতেন না। রান্না বান্না বাজার করা সব কিছুই আমিই করতাম। তবে বাবুর কোনো ঝামেলা ছিল না। খাওয়ায় কোনো ঝামেলা নেই, তেমন কোনো কিছুতে ঝামেলা নেই। কোনো দিন দেরি করে বাবুর বাড়িতে গেলে বাবু কিছু বলতেনও না। সকালে নিজের হাতেই চা করে নিতেন। তারপরে আমি একেবারে দুবেলা রান্না করে দিতাম। টুকটাক কাজকর্ম করে তারপর চলে আসতাম। আবার বিকেলের দিকে যেতাম, গিয়ে খানিকটা কাজকর্ম করে আবার সন্ধ্যের আগে আগে বাড়ি চলে আসতাম। তবে বাবুর রাতের বেলা একা একা থাকতে ভয় পেত, কেন জানি না। একা একা থাকতে হতো বলেই বাবুর ঘরের বাইরেই আমি বারান্দায় শুয়ে থাকতাম। মাঝে মাঝে আমি ছুটি নিয়ে রাতের বেলা বাড়িতে যেতাম। যেদিন মারা যায় সেদিন তো তুমি ছুটি নিয়ে চলে এসেছিলে। সেদিন তোমার বাবুর মধ্যে গিয়ে কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলে? অনেকক্ষণ ধরে ভাবলো হারাধন, তারপর বলল, না বাবু, এমন কিছুই তো মনে হয়নি। প্রতিদিন যেমন থাকে তেমনই ছিল। তবে হ্যাঁ, এই ব্যাপারে কয়েকদিন আগে
বাবু আমায় একটা কথা বলেছিল, ব্যাংকের খাতায় নাকি কিছু একটা সমস্যা হয়েছিল। ব্যাংকের খাতায় সেটা হতেই পারে, তবে তাছাড়া আর কিছু, মানে কারোর সঙ্গে কোনো জোর ঝামেলা কিংবা এমন কোনো শত্রুতা যার জন্য ভয় পেয়েছিল? হারাধন কিন্তু তেমন কিছু বলতে পারল না। আমি আর রাখাল একরকম খালি হাতেই ফিরে এলাম সেখান থেকে। রাখালের সঙ্গে কিন্তু সোজা থানায় গিয়ে বসলাম। রাখাল ধরা গলায় বলল, কিছুই বুঝতে পারছি না, এই লোকটার কোনো শত্রু নেই, কারোর সঙ্গে তার কোনো ঝামেলা নেই, অথচ হঠাৎ করে তার বাড়ির ব্যালকনি থেকে তাকে কেউ খুন করে তারপর তাকে ফেলে দিয়েই বা গেল কেন ওই বাড়ির পেছনের ওখানটায়? কিন্তু কেন করলো বলো তো? আমার কিন্তু অন্য ব্যাপার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আসলে যেদিক থেকে দেখা দরকার আমরা সেই দিকটা দেখছি না। দেখছি না। হতে পারে ভদ্রলোকের সঙ্গে অতীতের কোনো শত্রুতা রয়েছে, কারণ তেমন তো অনেকবারই দেখা গেছে যে অতীতের কোনো শত্রু অনেক বছর পর বর্তমানে তার শত্রুতার হিসেব নিয়েছে। তদন্ত করতে গিয়ে এমন অনেক ব্যাপার আমাদের চোখে পড়েছে। রাখালকে তাই বিপিনবাবুর ব্যাপারে বেশ ভালো করে খোঁজ খবর নেওয়ার জন্য বললাম। তারপর ফিরে এলাম বাড়িতে। রয়ে গেল বিপিনবাবুর ব্যাংকে কোনো একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যা। ব্যাংকের এমন কি সমস্যা যার কথা বিপিনবাবু তার কাজের লোক হারাধনকে পর্যন্ত বলেছে, অথচ হারাধনের সঙ্গে এতবার কথা হওয়ার পরেও সে কোনো সমস্যার কথা বলেনি। দেখতে দেখতে আরও 2 দিন কেটে গেল। 3য় দিনের মাথায় সকালের দিকে রাখাল টেলিফোন করে জানালো আরও একটা আশ্চর্য কথা। আবার নাকি একটা খুন হয়েছে, এবারেও আগের মতো করে। খুনটা হলেও প্রথম খুন আর দ্বিতীয় খুনের মধ্যে একটা পার্থক্য আছে। এই খুনে অপরাধী অস্ত্র ব্যবহার করেছে। অস্ত্র ব্যবহার করেছে? কিন্তু এই প্রথম খুন আর দ্বিতীয় খুনের মধ্যে তুমি সম্পর্ক ধরতে পারলে কি করে? এমন একটা সম্পর্ক ছিল যেটা যে কারোর চোখে পড়বে, আর সেই সম্পর্কটার জন্যই আমি রাখালের কথা শুনে ধরতে পেরেছিলাম 2 খুন কোনো না কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত। প্রথম খুন হয়েছিল বিপিন হালদার এবং দ্বিতীয় খুন হয় মানিক রায়। মানিকবাবু কিন্তু তার বাড়িতে একাই থাকতেন, আর বাড়িতে যাও একজন কাজের লোক থাকতো, যে কাজের লোকটি কোনোদিনই রাতের বেলা তার বাড়িতে থাকতো না। মানিকবাবুর বাড়িতে তো কাজের লোকটি থাকতো সকাল থেকে বিকেল পর্যন্ত। সন্ধ্যার পর তিনি বাড়িতে একাই থাকতেন। আর মানিকবাবুর বাড়িটা ছিল লোকালয় থেকে একটু ভেতরের দিকে। তিনি একসময় পাটের ব্যবসা করতেন, এখন সেই সমস্ত কিছু থেকে অবসর নিয়ে তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন। তবে বিপিনবাবু আর এই মানিকবাবু দুজনেরই বয়স কিন্তু ছিল 60-এর উপরে। এক মিনিট। তার মানে অপরাধী যদি একজন হয় তাহলে সে বেছে বেছে 60 বছরের ওপরে টার্গেট করেছিল। কিন্তু কেন? এমন বয়স্ক মানুষদের হত্যা করে সে কী পাচ্ছিল? আর এই যে বিপিন হালদারের খুন হয়েছিল, তার বাড়িতে চুরি কিংবা এই জাতীয় কিছু? না, ব্যাপারটা আমিও ভেবেছিলাম, কিন্তু চুরি হওয়া তো দূরের কথা, এই বিপিনবাবু এবং মানিকবাবু দুজনের বাড়িতে একটা জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়নি। তাছাড়া এদের বাড়ির আলমারি, বাক্স এবং সিন্দুক পর্যন্ত আগের মতোই ঠিকঠাক। কাজের লোকেরা তো সমস্ত কিছুই শনাক্ত করেছিল, তারাও বলেছিল বাড়িতে সব কিছু আছে। কিন্তু সমস্যা হলো তাহলে অপরাধী এদের খুন করলো কেন, আর করলোই বা কখন? এতক্ষণ আমি আর ব্যোমকেশ বসেছিলাম। কখন যে বৌঠান ব্যোমকেশের পিছনের দিকটা এসে দাঁড়িয়েছে এতক্ষণ খেয়ালই করিনি। এবার খেয়াল করলাম, বৌঠান নিজেও বেশ মন দিয়ে ব্যোমকেশের কথাগুলো শুনে চলেছে। মানিকবাবুর বাড়িতে আমি আর রাখাল গিয়ে পৌঁছলাম। তার মৃতদেহটা পড়েছিল বাড়ির বাগানে। তার বাড়ি 2 তলা নয়, ব্যালকনিও নেই, 1 তলা বাড়ি। এক পাশ থেকে সিঁড়ি উঠে গেছে ছাদের কাছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে যেটুকু জানা গিয়েছিল তাতে তাকে কোনো উঁচু জায়গা থেকে নিচে ফেলা হয়নি, হয়তো ওই বারান্দার কাছটা থেকে তার মৃতদেহটা বাগানে ফেলা হয়েছিল। তাই তার শরীরে আলাদা কোনো চোট ছিল না, তবে তার গলার ডান দিকে একটা গভীর ক্ষত ছিল। কেউ ভালো করে ছুরি দিয়ে তার গলায় গভীর ক্ষত তৈরি করেছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরেও 2 দিন কেটে গেল। আমি আর রাখাল যেন অন্ধকারে আলো খুঁজে চলেছিলাম। একটা সূত্র অন্তত যদি বের করা যায়। কাজের লোকেদের জেরার পর জেরা চলতে লাগলো, কিন্তু তারা কিছুই জানে না, তারা কিচ্ছু বলতে পারবে না, কারণ
হারাধন সেদিন ছুটি নিয়ে বাড়ি গিয়েছিল, আর দ্বিতীয় চাকর মাধব বিকেলের একটু পরে তার বাবুর বাড়ি থেকে বাড়ি ফিরে যেত। তারা কিছুই জানাতে পারল না। ক্রমে বুঝতে পারলাম দুজন চাকর পুলিশের ওপর এবং আমার ওপর কেমন যেন অতিষ্ঠ হয়ে পড়ছে, কিন্তু আমার তো কিছুই করার নেই। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। থানাতেই বসে রয়েছি রাখালের সাথে। এমন সময় খবর পাওয়া গেল একটা মৃতদেহ পাওয়া গেছে উত্তরার কাছে। মৃতদেহের কথাটা শুনে রাখালের মুখটা কেমন বিমর্ষ হয়ে গেল। এইবারেও যদি কিছু না করা যায় তাহলে বোধহয় চাকরিটা থাকবে না, বুঝলে? ব্যোমকেশ, কিছু একটা ভাবো। অনেকদিন তো হয়ে গেল, কিছুদিন কিছু করতে পারছি না যে। আমিও সেটাই ভাবছি। আমরা কিছুতেই কিছু বুঝতে পারছি না, অথচ অপরাধী নিজের কাজ করেই চলেছে। এখন তো মনে হচ্ছে এই তৃতীয় খুনটার সঙ্গে আগের দুটো খুনের কোনো সম্পর্ক আছে। আচ্ছা, দুজনের মধ্যে কোনোই কি লিঙ্ক নেই? এমন কিছুই কি নেই যা এদের দুজনকে একসাথে জুড়ছে? রাখাল? না ব্যোমকেশ, আমার চোখে তো কিছুই পড়ছে না। বিপিন বাবু ছিলেন সরকারি কর্মচারী আর মানিকবাবু হলেন একজন ব্যবসায়ী। তাদের দুজনের বাড়ি থেকে শুরু করে তাদের দুজনের অতীত জীবন সব কিছুরই মধ্যেই কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অতি সাধারণ জীবন। তাদের এমন কোনো শত্রু নেই যে তাদেরকে এমনভাবে কেউ মারতে পারে। তাদের এমন ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা কিন্তু সহজ কাজ নয়। কোথাও সামান্য হাতের ছাপ পর্যন্ত আমরা খুঁজে পাইনি। বাধ্য হয়ে আমরা থানা থেকে বেরিয়ে এলাম। গিয়ে পৌঁছলাম তৃতীয় ভিকটিমের বাড়িতে। আর বাড়িতে ঢোকার আগেই দেখতে পেলাম বেশ কিছু লোকজন জড়ো হয়েছে। তাদের কথাবার্তার মধ্যে দিয়ে আমি রাখাল আর পুলিশের দুজন লোক ভেতরে গিয়ে ঢুকলাম। বাড়িটা বেশি বড় নয়, ছোট দোতলা বাড়ি। মৃতদেহটা পড়ে রয়েছে একতলার একটা ঘরে। মেঝেতে মৃতদেহ পড়ে চারিদিকটা রক্তে ভেসে যাচ্ছে। কেউ যেন ছুরি দিয়ে বুকের মাঝে বেশ কয়েকবার আঘাত করেছে। ঘরের দরজা খোলা ছিল। বারান্দার কাছে একজন বসে, তার চোখ মুখ বিভ্রান্ত, চোখের কোণে জল। আমরা এগিয়ে যেতেই সে এগিয়ে এলো আমাদের দিকে। চিৎকার করে রাখালের গায়ের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়বে এমন অবস্থা। কে আপনি? এই যে পড়ে আছে, এ হলো আমার মামা শশধর কুণ্ডু, আর আমি হলাম তার ভাগ্নে পিসু সামন্ত। আপনারা কি করছেন বলুন তো? হ্যাঁ, শহরে দুটো খুন হয়ে গেল, আর এ নিয়ে আজ 3টে খুন হলো। আপনারা পুলিশরা কি করছেন বলুন তো? হ্যাঁ, এখনো কাউকে ধরতে পারলেন না? দেখুন, আমরা আমাদের কাজ করে চলেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা কিছু একটা জানতে পারবো। তবে ব্যাপারটা এমনভাবে... কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার মা আসেননি? আপনি কি বাড়িতে থাকতেন? তাহলে নিশ্চয়ই কিভাবে কি হয়েছে ব্যাপারটা আপনি জানেন। আমি কি করে জানবো? আমি ওসব জানি না। আমি এ বাড়িতে থাকিও না। আজ সকালেই মামার খুনের খবর পেয়ে আমি এসেছি। না, পুলিশকে আর ভরসা করা যায় না। তাছাড়া আপনি কে? পুলিশের লোক বলে তো আপনাকে মনে হচ্ছে না। ব্যোমকেশ বক্সী পুলিশের লোক না হলেও পুলিশের সঙ্গে আছে এটা ভাবতেই পারি। তবে পুলিশের তদন্তে এই মুহূর্তে আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তাছাড়া পুলিশের কাজ কিভাবে করছে না করছে সে ব্যাপারে পুলিশ আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। আপনার যদি কিছু বলার থাকে আপনি থানায় এসে বলবেন। রাখাল, চলো, দেখতে হবে, দেরি হয়ে যাচ্ছে। লোকটা যেন জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর কিছু না বলেই একপাশে সরে গেল। আমরা এগিয়ে গেলাম ঘরের ভেতর। ততক্ষণে একজন কনস্টেবল গিয়ে দরজার কাছে দাঁড়িয়েছে। বাইরের লোকেদের আরেকজন সামলাচ্ছে। মৃতদেহ পড়ে আছে মেঝেতে, দুটো চোখ খোলা, রক্ত গড়িয়ে পড়ছে চারপাশে। বুকের কাছে গভীর কয়েকটা ক্ষত। আমার মনে হচ্ছে আগের মতোই হবে। খুন কি করে করেছে তা বুঝতে পারলেও কোনো হাতের ছাপ কিংবা অন্য কিছু পাওয়া যাবে না। এত পরিষ্কারভাবে অপরাধী তার কাজ করেছে যে কিছুই খুঁজে পাওয়াও যাচ্ছে না। আমি কিন্তু মৃতদেহ একবার দেখে নিয়েছিলাম। ঘরের চারদিকে এদিক ওদিক ঘুরছি, কোথাও কিছুই নেই। ঘরের জানলাগুলো বন্ধ। জানলাগুলো খুলে দিতেই বাইরে থেকে হাওয়া এসে ঢুকলো ঘরের ভেতর। জানলার পাশেই পাঁচিল। ঘরের মধ্যে একটা টেবিল, চেয়ার, কিছু বইপত্র, বিছানা, আলনা আর অনেক কিছুই রয়েছে। বোঝা যায় এটা শোয়ার ঘর। টেবিলের ওপরে টুকিটাকি কিছু জিনিসপত্রের সাথে একটা পেন আর একটা খাতাও রয়েছে। তবে পেনটার ঢাকনা সেখানে নেই। রাখাল মৃতদেহ দেখতে দেখতে কি যেন বলে চলেছে, আমার সেদিকে মন নেই। আমি ঘরের মধ্যে ভালো করে এদিক ওদিক খুঁজতে লাগলাম।
আর খুঁজতে খুঁজতে দেখতে পেলাম খাটের কাছে পেনের ঢাকনাটা পড়ে রয়েছে। একটু অবাক হলাম, কিন্তু দেরি করলাম না। চট করে একটা কাগজের মোড়কে পেনের ঢাকনাটাকে তুলে নিয়ে পকেটে পুরলাম। তারপর রাখালের দিকে এগিয়ে গিয়ে বললাম, রাখাল, লাশটা পাঠিয়ে দাও, পরে তোমার সঙ্গে দেখা করছি, তেমন হলে সন্ধ্যের দিকে তোমায় টেলিফোন করব। এমনভাবে বেরিয়ে আসতে দেখে রাখাল একটু অবাক হয়েছিল। বাইরে বেরিয়ে দেখি সেই লোকটা ততক্ষণে যেন শান্ত হয়ে একপাশে বসেছে, আর একজন তাকে কি যেন বলছে। তার চোখ থেকে তখনও জল বেরিয়ে আসছে। মনে হলো লোকটা বোধহয় শশধর বাবুর খুবই কাছের ভাগ, তাই হয়তো এত কান্নাকাটি। কিন্তু কিছু তো জানতে পারলে না? মানে আগের দুটো খুনের মতোই কি তৃতীয় খুনটাই এমনভাবে রয়ে গেল? কিন্তু সত্যি কি তোমাদের হাতে কিছুই ছিল না? আমার হাতে ছিল, ছিল না বলবো না, হাতে ছিল সেই কুড়িয়ে পাওয়া ঢাকনাটা, আর রাখালের হাতে ছিল একটা মাত্র সুযোগ। ওপর মহল থেকে তার উপরে চাপ পড়েছিল। তোমরা বুঝতেই পারছো, শহরে 3-3টে খুন হয়েছে, তা ওই 60 বছরের ওপরে। নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না পুলিশ, এ নিয়ে জল ঘোলা হয়েছিল। রাখাল 7 দিন সময় পেয়েছিল। 7 দিনের মধ্যে যদি কিছু বের করতে পারে তাহলে ভালো, নাহলে তাকে জঙ্গলমহল কিংবা অন্য কোথাও ট্রান্সফার হতে হবে। এটা শুধু সে নয়, আমিও বুঝতে পারছিলাম। আর তারপরেই প্রায় 3 দিনের মাথায় পোস্টমর্টেম রিপোর্ট এবং তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা নিয়ে রাখাল আমার বাড়িতে এসে উপস্থিত হল। কুটিরামের হাতে চা খেয়ে এ কথা ও কথা বলার পর রাখাল বলল, একটা ব্যাপার লক্ষ্য করেছো ব্যোমকেশ, যারা মারা যাচ্ছে তাদের সকলেরই বয়স ওই 60-এর উপরে। অর্থাৎ তারা কেউ কিন্তু খুব একটা বাইরেও আসেন না। বয়সের জন্য হোক কিংবা পেশার জন্যই হোক, তারা সকলেই বেশিরভাগ সময়টাই বাড়িতে কাটাতেই ভালোবাসেন। এদের বাড়ির কাজের লোকেরাই প্রায় সমস্ত কাজকর্মই করে থাকে। অর্থাৎ অপরাধী তাদেরকে খুনটা করেছে বাড়ির ভেতরে এসে, কিন্তু বাড়ির ভেতরে তারা কীভাবেই বা এলো এবং কখনই বা এলো, আর সেটাই হলো আশ্চর্য। আরেকটা ব্যাপার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, এ বাড়িগুলোর আশেপাশেও তো বেশ কয়েকটা বাড়ি ঘরও রয়েছে, তাহলে তারা রাতের বেলা কোনো চিৎকার কিংবা কোনো শব্দ তেমন শুনতে পেলই না কেন? অপরাধী বেছে বেছে 60 বছরের ওপরের বয়স্ক মানুষদের নিজেদের নিশানা বানাচ্ছে একটা নির্দিষ্ট কারণে। কারণ এদেরকে নিশানা করাটা সহজ। একবার এদের বিশ্বাস অর্জন করতে পারলে এদের সঙ্গে যেমন যে কোনো সময় দেখা করা সম্ভব। এরা যেহেতু বাইরে কোথাও যায় না, তাই এদের কাজের প্রয়োজনে অপরাধী ঘরের ভেতর পর্যন্ত আসতে পারে। কিন্তু খুনের ক্ষেত্রেই পোস্টমর্টেম রিপোর্ট বলছে তাদের মৃত্যুটা হয়েছে রাতের দিকে, মোটামুটি রাত 10টার আগে। এবার একটা হিসেব করে দেখো, হারাধন সেদিন সন্ধ্যের পরেই সেখান থেকে চলে গিয়েছিল। মাধবও সন্ধেবেলা বাড়ি চলে যেত। আর এই শেষের ভিকটিম শশধর কুণ্ডু বাড়িতে একাই থাকত। এই হতেই পারে 3টে খুনই আসলে 10টার অনেক আগেই হয়েছে। এই হিসেবে যদি দেখা যায়, সন্ধেবেলা কেউ যদি ওদের বাড়িতে এসে থাকে, তাহলে সে ব্যাপারে কারো জানা সম্ভব নয়। 3 জনেরই বাড়িটা লোকালয় এলাকায় হলেও তাদের বাড়িতে রাতের বেলা কেউ এলে যে সেটা অন্য কেউ লক্ষ্য রাখবে, সেটা তো সম্ভব নয়, তাই না? আরেকটা ব্যাপার আমার মনেও কিন্তু এসেছে। কথাটা রাখালকে বলতে গিয়েও বললাম না। রাখাল কিন্তু দ্বিতীয়বার সে নিয়ে কিছু আমায় বলল না। উঠে যাওয়ার আগে শুধু বলল, তুমি কি ভাবছো আমি জানি না, তবে তবে আমার হাতে কিন্তু সময় আর বেশি নেই। উপর মহল থেকে বারবার চাপ আসছে। 5-6 দিনের মধ্যে ব্যাপারটা নিয়ে অন্তত কিছু দেখাতে না পারলে আমার চাকরিটা বোধহয় আর থাকবেই না। কিন্তু 2 সপ্তাহ ধরে তোমরা তদন্ত করে তো কিছুই বার করতে পারোনি। তাহলে মাত্র 5-6 দিনের মধ্যে তোমরা কি সত্যিই কিছু বার করতে পারতে? আরে ওই ঢাকনাটা, ওটা তোমার সঙ্গে এনেছিলে কেন? পেনের ঢাকনির সঙ্গে তখন কোনো সম্পর্ক ছিল না, তবে সেটা পরে বেরিয়েছিল। সে কথা তোমাদের পরেই বলবো। রাখাল উঠে চলে যাওয়ার পর থেকে বারবার মনে হতে লাগলো কি যেন একটা আমি ভুলে যাচ্ছি। আর তারপরে হঠাৎ করে মাথায় চলে এলো, এই 3 জনের মধ্যে একটা মাত্র সম্পর্ক আছে যেটা এই 3 জনকে যুক্ত করেছে। না হলে এই 3 জন সম্পূর্ণ আলাদা স্থান এবং আলাদা অ্যাক্টিভিটির মানুষ। এই 3 জনের সাথে কারোর সেভাবে কোনো সম্পর্ক নেই। খটকাটা মনে হতেই রাখালকে টেলিফোন করে সবটা বললাম এবং তাকে একটা ব্যাপারে খোঁজ নিতে বললাম। একদিনের মধ্যেই রাখাল সমস্ত খোঁজ খবর নিয়ে নিল এবং আমি গিয়ে পৌঁছলাম কলকাতারই একটা নামকরা ব্যাংকের একটি শাখায়। তো সেদিন ব্যাংকে বিস্তর ভিড়।
একপাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে গেলাম সামনের দিকে। আমার পরনের পোশাক তখন বদলে গেছে, মুখে সাদা দাড়ি, মাথার চুলে যেন পাক ধরেছে, চোখে একটা কালো চশমা, মুখের পাশে একটা আঁচি। মুখের চামড়া মেকআপ করে যতটা কুচকোনো যায় তার চেষ্টা করেছি। সামান্য ঝুঁকে হাঁটছি, হাতে একটা লাঠি, সাদা রঙের পাঞ্জাবি এবং হাট করে পরা ধুতি। এগিয়ে গিয়ে ব্যাংকের কাউন্টারের কাছে বসে থাকা এক ভদ্রলোককে অতি কষ্টে বললাম, শুনছ, এই আমার খাতাটা একটু দেখো তো, এই আমারই খাতা, এত টাকা তোলা যাবে নাকি? সামনের লোকটা আমার কথা শুনে আমার দিকে তাকালো, তারপর যেন একটু বিরক্তির সাথে খাতাটা আমার হাত থেকে নিয়ে পরীক্ষা করে দেখতে লাগলো। তারপর বলল, কি বলছেন? এই খাতা কবে বন্ধ হয়ে গেছে? আর তাছাড়া এই খাতা আমাদের এই ব্যাংকে হলেও আমাদের এই শাখার নয়, অন্য শাখার। আমি আর ওসব কি করে বুঝবো বলো তো, তোমরাই তো সব বুঝবে। খাতায় কোনো টাকা আছে না, সে টাকা তোলা যাবে? টাকা তোলা যাবে, খাতায় টাকা অনেক আছে, প্রায় 20,000 টাকা। দেখেছ, খাতায় 20,000 টাকা রয়েছে, অথচ আমি কিছুতেই টাকা তুলতে পারছি না। কি ঝামেলায় পড়লাম বলো দেখি। কেউ যদি আমার বাড়িতে এসে আমার টাকাটা তুলে দিত তাহলে বড় ভালো হতো। আসলে বুঝতেই তো পারছো, এই বয়সে হাঁটা চলা করতে আর ভালো লাগে না। বলছি, আমি তো সই করি না, আমি তো টিপছাপ দিই। আমার টিপছাপ নিয়ে যদি কেউ বাড়িতে এসে সব কিছু করে দিয়ে যায়, তাকে না আমি কিছু টাকা দিলাম, কোন শাখায় যেতে হবে বলো তো, কোথায় গেলে এই কাজ হবে? তা লোকটা হাসলো। কি যে বলেন না, ব্যাংকের খাতা নিয়ে বাড়িতে গিয়ে টাকা তুলে দিয়ে আসবো, এসব আবার হয় নাকি? আপনাকে ব্যাংকে তো আসতেই হবে, বাড়ির কাউকে নিয়ে আসবেন তেমন হলে, আর না হলে যদি খুবই অসুবিধা হয় তাহলে। এমন সময় অন্য দিক থেকে আরেকজন এগিয়ে এলো আমার দিকে। সে বোধহয় ব্যাংকের কোনো কর্মচারী। বলল, আরে কি হয়েছে, আসুন, কি সমস্যা আমায় বলুন। সে আমার হাত ধরে নিয়ে গেল একটা ঘরের দিকে। চেয়ারের উপর আমি বসতে বলল, কি ব্যাপার আমায় বলুন না। ব্যাংকের লোকেরা ওইভাবে অত কিছু করতে চায় না, বুঝলেন তো। আমায় বলুন কি করতে হবে। তেমন কিছু না বাবা, আসলে আমার ব্যাংকে আসতে বড় কষ্ট হয়। যদি ব্যাংক থেকে কোনো ব্যবস্থা করা যেত, আমার বাড়িতে গিয়ে আমার আঙুলের টিপ ছাপ নিয়ে এলো, আবার আমার টাকাটা আবার তুলে দিয়ে গেল, যদি কিছু। আচ্ছা, কিন্তু সমস্যা হলো দিনের বেলা তো আমার সময় হবে না, সারাদিন ব্যাংকে এত কাজ থাকে। আমি না হয় এই সন্ধেবেলা আপনার বাড়িতে যাব, ঠিক আছে? আর একটা কথা, আপনার বাড়িতে সন্ধেবেলা আর কে কে থাকে? আমার বাড়িতে সন্ধেবেলা আর কেউ থাকে না, আমার কাজের লোক আছে, সে নিচের ঘরেই থাকে। তাহলে তো সমস্যা হলো। এসব ব্যাপার বাইরে কেউ জানতে পারলে তো বিপদ হবে। আসলে ব্যাংকে তো এসবের নিয়ম নেই। আমি আপনার বাড়িতে গিয়ে কাগজে ছাপ দিয়ে সমস্ত কাগজ লিখিয়ে এনেছি, এই কথা বাইরে জানতে পারলে আমার কাজটা চলে যাবে। তাহলে আমি কাউকে বলবো না, চিন্তা নেই। আমার কাজের লোক সন্ধে হলেই আফিম খেয়ে ঘুমোতে যায়। তুমি সন্ধেবেলা এসো, কখন আসবে বলো? আচ্ছা বেশ, আজ আপনি এসে পড়েছেন যখন, কোন শাখায় আপনার টাকা আছে সেটা আগে বলুন, একবার আপনাকে নিয়ে সেখান থেকে ঘুরে আসি, কেমন? লোকটাকে আমি চিনতে পেরেছিলাম। সে আমায় নিয়ে একটা গাড়ির ব্যবস্থা করলো, তারপর এখান থেকে অন্য একটা শাখায় নিয়ে গেল। যে ব্যাংকের কথা আমি বলছি তখন কলকাতা শহরে সেই ব্যাংকের দুটো মাত্র শাখা। সেই শাখায় গিয়ে একটা কাগজ এনে নিজেই লিখে দিয়ে আমার টিপ ছাপ দিয়ে সে ব্যাংকে জমা করে দিল। তবে ব্যাংক থেকে জানালো তার খাতায় কোনো সমস্যা রয়েছে। বেশ কিছুক্ষণ সে কথাবার্তা বলল বটে, তবে লাভ কিছুই হলো না। একসময় আমি বললাম, হচ্ছে না যখন তাহলে এখন থাক, বুঝলে? আমি না হয় অন্য একদিন আসবো, মানে তুমি অন্য একদিন আমার বাড়িতে যেও, তখন কাগজ দিয়ে সব কিছু লিখে টিপ ছাপ দিয়ে চলে এসো। এটা হয় বা আমার চেক বই তো রয়েছে, চেক বই তুমি কাজে লাগিও, সমস্ত কিছু লিখে টিকে টিপ ছাপ লাগিয়ে দেবো। তুমি না হয় আমার টাকাটা তুলে দিও, তোমায় কিছু দেবো। আমার কথায় সে বেশ খুশি হলো। তখনই গাড়িতে করে আমার প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে গেল। বাড়িতেই পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু আমি কথা বলে সেখানেই রয়ে গেলাম।
সে চলে গেল। কিন্তু তুমি কেন তার সাথে এমন করতে গেলে সেটাই তো আমি বুঝতে পারছি না। সে কে, আর তাকে এমনভাবে ফুলিয়ে তোমার বাড়ি পর্যন্ত আনার প্রয়োজনই কি ছিল? আমি যেন খানিকটা বুঝতে পারছি এই তিনজন যারা মারা গিয়েছেন তাদের সঙ্গে এই লোকটার কি কোনো সম্পর্ক ছিল। আমার কাজটা হয়তো অনেক দেরি হতো যদি তৃতীয় ভিকটিম অর্থাৎ শশধর কুণ্ডুর বাড়িতে টেবিলের ওপরে আমি একটা জিনিস না পেতাম। সেটা দেখতে পেয়েছিলাম বলেই আমার কাজটা সহজ হয়ে গিয়েছিল। এরপরেই আমি তাকে 2 দিন পরে আসার সময় দিলাম। আমি বাড়িতে 2 দিন থাকবো না বলে দিলাম। এই 2 দিনের মধ্যে রাখালকে নিয়ে 3 ভিকটিমের ব্যাপারে আরও খোঁজ খবর নিতে বললাম। আর সেই খোঁজ খবর করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার জানা গেল। তারা যেদিন মারা গেছে তার পরদিন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা কেউ যেন তুলে নিয়েছে। সমস্ত টাকা নয়, বলতে গেলে প্রায় বেশ খানিকটা টাকা। সেদিন সকালে নাকি তাদের ব্যাংকে একটা করে চেক দিয়ে গেছে। এই চেকের মাধ্যমে সমস্ত টাকা উঠে গেছে। সর্বনাশ! ওরা মারা যাওয়ার পরদিন সকালে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেছে, কিন্তু মরা মানুষ ব্যাংক থেকে টাকা তুলল কি করে? আর তাছাড়া মারা যাওয়ার পর তাদের অ্যাকাউন্ট থেকে এভাবে টাকা তোলা যায়? তুমি বুঝতে পারছো না ঠাকুরপো? কেউ একজন ওদের কাছ থেকে চেকের সমস্ত কিছু আগেই লিখিয়ে নিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে বোধহয় তাদের সই কিংবা টিপছাপ পর্যন্ত দিয়ে নিয়েছিল। তাই পরদিন সকালে ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে গিয়ে তারা টাকা তুলে নেয়। যতক্ষণে মৃত্যুর খবর পুলিশ মারফত ব্যাংক পর্যন্ত পৌঁছেছে তার আগেই সব কিছু হয়ে গেছে। এমন অবস্থার মধ্যে ব্যাংকে খবর দেওয়ার কথা তো কারোর মাথায় আসবেই না। আসলেই তেমন একটা ব্যাপার হয়েছিল। তাই আমাদের খোঁজার প্রয়োজন ছিল এমন একজন যে এই সমস্ত কাজ করতে পারে। মনে আছে তৃতীয় ভিকটিম শশধর কুণ্ডুর বাড়িতে যখন আমরা গিয়েছিলাম তখন সেখানে আমরা একটা পেনের ঢাকনি পেয়েছিলাম। পেনটা দেখেছিলাম টেবিলের উপরে, আর সেটা দেখেই আমার কিছু খটকা লেগেছিল। হতে পারে কোনো কারণে পেনটা খুলে তিনি কিছু লিখছিলেন এবং সেই লেখার সময় কোনো কারণে ঢাকনিটা পড়ে যায় এবং সেটা খাটের তলায় চলে যায়। একমাত্র টেবিলের উপরে বসে লেখার সময় পেছন থেকে যদি কেউ কোনোভাবে আঘাত করে তাহলে এটা সম্ভব। দাঁড়াও, আমি সমস্ত কিছুই বুঝতে পারছি, কিন্তু এর সঙ্গে ওই ব্যাংকের লোকটাকে বাড়িতে নিয়ে আসা, তার মানে কি তুমি সন্দেহ করেছিলে যে ওই ব্যাংকের লোকটি কোনোভাবে? ব্যোমকেশের মুখে একটা অদ্ভুত হাসি দেখা গেল। সে 2 হাত পিছনের দিকে রেখে হেলান দিয়ে বসল, তারপরে বলল, 2 দিন পর সন্ধ্যের দিকে আমি আমার ঘরে বসে আছি। এমন সময় নিচের দিকে দরজার কাছে শব্দ হলো। রাখালকে আগে থেকেই সব কিছু বলা ছিল। সে নিজের ঘরেই ছিল, বাইরে আসেনি। আমি তৈরি হয়েছিলাম। নিচের থেকে দরজায় ধাক্কায় কোনো রকমের চেয়ার ছেড়ে উঠে নিচে নেমে এসে দেখি সে দাঁড়িয়ে আছে। আমায় দেখে হাসি মুখে বলল, এই তো আমি চলে এসেছি। অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন নিশ্চয়ই। আসলে একটা কাজ ছিল। তেমন কোনো ব্যাপার নয়, তুমি এসো। আমার সঙ্গে সে উঠে এলো দোতলায়, আমার ঘরের কাছে। আমি একটা চেক বই বার করে রেখেছিলাম, সে সমস্ত কিছু লিখে দিল। তারপর যেখানে সই করতে হবে সেখানে কালি দিয়ে আমার আঙুলের ছাপ নিল। তারপর এই কথা ও কথা বলতে বলতে আমার ঘরের টেবিলের ওপর রাখা বইপত্রগুলো দেখতে লাগলো। অনেকক্ষণ বসে বসে সে আমার সমস্ত কথা শুনল। তারপর বলল, একটা কথা আপনাকে বলি, আমাদের ব্যাংকের যে শাখায় আপনি টাকা রেখেছেন না, সেখানে এত টাকা রাখবেন না। আসলে আমি কানাঘুষো একটা খবর পেয়েছি। ব্যাংকের সমস্যা চলছে, যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। আপনি মাত্র 1000 টাকা তুলেছেন। একটা কাজ করুন, 20,000 টাকা তো আপনার কাছে আছে। আপনি 15,000 টাকার মতো চেকে লিখে দিন। আমি 15,000 টাকা তুলে আপনাকে দিয়ে দেবো। আর তেমন হলে আপনি কাল সকালেই চলে আসবেন। কাল সকালে এসে আপনি নিয়ে যাবেন। আর যদি আপনি এত টাকার জন্য আমায় বিশ্বাস করতে না পারেন তাহলে একটা কাজ করুন, আপনি চেকে 15,000 টাকা লিখুন। আমি সব দেখেই নিই, সব কিছু ঠিকঠাক করে চেকটা আপনি আপনার কাছে রেখে দেন। তারপর কাল সকালে আপনি নিজে ব্যাংকে চলে আসুন। তখনই আপনাকে টাকা তুলে একদম নিশ্চিন্তে বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিয়ে যাব। এটা তো আপনার জন্য করতেই পারি। কিন্তু এতগুলো টাকা একবারে তুলে নেব, তাতে সমস্যা হবে না? না 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 না, কোনো সমস্যা হবে না। আমি আছি তো, আমি সব কিছু ঠিক করে দেবো। কোনো চিন্তা করতে হবে না। কাল সকালে যখন আপনি যাবেন
আমি তখনই থাকবো। ব্যাংকের লোকেদের সঙ্গে আমার তো আলোচনা শোনা আছে, সমস্ত কিছুই আমিই করে দেবো, কোনো চিন্তা নেই। লোকটা বারবার আমায় একই কথা বলতে লাগলো। 15,000 টাকার অ্যামাউন্ট লিখে চেক বইয়ের একটা ফিল করে তাকে দিয়ে তৈরি করে রাখতে। আমি অ্যামাউন্ট লিখে সমস্ত কিছু লিখে তারপর টিপ ছাপ দিয়ে চেক বইটা বন্ধ করে টেবিলের পাশে ড্রয়ারের কাছে রাখলাম। অনেক ধন্যবাদ তোমায়, তুমি যে এতটা করলে। নিজের লোকেরাও এমন কিছু করে না। তোমার ফিরতে অনেক কষ্ট হবে, রাত হয়ে গেছে। ততক্ষণে লোকটা পেছনের দিকে হাত দিয়ে নিজের পকেট থেকে কি যেন বের করেছে। আমি বুঝতে পারলাম, তবে সে কথায় ব্যাপারটা ঘুরিয়ে রাখল। জানলার দিকে তাকিয়ে ঘরের দেওয়ালে কিছু দেখাতে লাগলো আমায়। আমিও দেখার জন্য পেছন ঘুরেছি, ঠিক তখনই পকেট থেকে কিছু একটা বের করে ধরলো আমার ঠিক গলার কাছটা লক্ষ্য করলে। আরেকটু হলেই তার হাতের সেই লোহার শিকের মতো জিনিসটা আমার গলায় প্রবেশ করে যেত। ঠিক তার আগেই আমি শক্ত করে তার হাতটা চেপে ধরলাম। তারপর তার কবজির কাছটা মোচড় দিতেই মট করে শব্দ হলো। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা চিৎকার। রাখালকে আগে থেকে বলাই ছিল, রাখাল পাশের ঘরে ছিল। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এলো। নিচ থেকে উঠে এলো পুঁটিরাম, এমনকি পুলিশের আরও একজন লোক বাইরের দিকে ছিল। সবাই চলে এলো। লোকটা হাতের যন্ত্রণায় কোনো রকমের সামলে উঠলেও সে এতগুলো লোককে একসাথে দেখে বেশ ঘাবড়ে গেল। আমি ততক্ষণে নিজের মুখের দাড়ি, গোঁফ, চুল সমস্ত খুলতে শুরু করেছি। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, চিনতে পারছেন বিশুবাবু? মনে আছে আপনাকে বলেছিলাম পুলিশ কিভাবে কাজ করবে, কি করবে, সে ব্যাপারে আপনাকে কৈফিয়ত দেবে না। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন পুলিশ তার কাজ খুব একটা খারাপ করেনি। এসব কি হচ্ছে? আমি কিছু করিনি। আমার মিথ্যা মিথ্যা আপনার ফাঁসাবার চেষ্টা করছেন। আমি তো আপনাদের সাহায্য করার জন্য এসেছিলাম। সাহায্য করার জন্য হাতে গ্লাভস আর এমন একটা অস্ত্রের প্রয়োজন হয়, তাই না? হ্যাঁ, সত্যি করে বলো তো কি করতে এসেছিলে? রাখাল, ওকে নিয়ে যাও। এর আগে 3টে খুন হয়েছে, বিপিনবাবু, শশধরবাবু আর মানিকবাবু। এই 3টে খুনের সঙ্গেই জড়িয়ে রয়েছে। 3জনেরই একই ব্যাংকে খাতা ছিল এবং সেই ব্যাংকেই কাজ করতো এই বিশু। তার কাজটা তেমন কিছু নয়, তার মাইনেও খুব একটা ভালো ছিল না, তাই হঠাৎ করেই সে একটা পরিকল্পনা করেছে। আপনারা মিথ্যা কথা বলছেন, কেসটা ঘোরাবার চেষ্টা করছেন। ধরতে পারবেন না আমায়, কিছুতেই ধরতে পারবেন না। ধরতে পারবো না সে কথা ঠিক, কিন্তু চেষ্টা করে দেখতেই তো পারি, নাকি? মানিকবাবু, বিপিনবাবু এবং শশধরবাবুর গোটা বাড়িতে দরজায়, এমনকি গেটের কাছে এখনও চেষ্টা করলে হাতের ছাপ পাওয়া যাবে, এবং সেই হাতের সবগুলোর মধ্যে একটা না একটা তোমার তো হবেই। এছাড়া ব্যাংকের লোকেরাই সাক্ষী দেবে এমন 3জনের সঙ্গে তোমায় কথা বলতে দেখেছে, এবং এই 3জনের অ্যাকাউন্ট থেকে যে টাকাটা উঠে এসেছে তার অ্যামাউন্টও নেহাত কম নয়। তাই এই কাজে তোমার সঙ্গে ব্যাংকের নিশ্চয়ই কেউ না কেউ জড়িয়ে আছে। ব্যাংকে গিয়ে দেখতে হবে এই 3জনের খাতা থেকে যখন টাকা বেরিয়েছে সে কাজ কার হাতে হয়েছে। তাকে জেরা করলে সব কিছু বেরিয়ে যাবে। এবার বিশু আর কিছু বলতে পারল না। কেমন যেন অধৈর্যভাবে রাখালের হাত ছেড়ে বাঁচবার চেষ্টা করলেও পারল না। কিন্তু সমস্ত কাজ এই করেছে, এই সেটা তোমার কখন মনে হলো গো? সাগরবাবুর বাড়িতে টেবিলের ওপর একটা চেক বই পড়েছিল। সেই চেক বই থেকে একটা পাতা যে ছিঁড়ে নেওয়া হয়েছিল সেটা বোঝা যাচ্ছে। তাছাড়া টেবিলের ওপর পড়ে থাকা ঢাকনিবিহীন পেন এবং বিছানার তলায় পড়ে থাকা ঢাকনাটা সব কিছুই কেমন যেন একটা সন্দেহ দিচ্ছিল। তারপর যখন বাকি 2জনেরও একই ব্যাংকের শাখা থেকে একটা করে ব্যাংকের খাতা এবং তাদের সবার ব্যাংক থেকে পরদিন সকালেই টাকা উঠে যাওয়ার ব্যাপারটা তুমি সামনে আনলে, তখন বুঝতে পারলাম এই 3জনের ব্যাংকের মধ্যেই কোনো একটা গণ্ডগোল রয়েছে। আর তাই তুমি সেদিন বৃদ্ধ সেজে ব্যাংকে গিয়েছিলে, যাতে তোমার বয়স 60 বছরের উপরে ভেবে এবং তোমার খাতায় অনেক টাকা আছে সেই কথা ভেবে ওই লোকটি তোমার কিছু করে। আমার পাতা ফাঁদে পা দিয়ে সে আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছেছে। আমি জানতাম এমন কিছু একটা হবে, তাই আমিও তৈরি হয়েছিলাম। যে ব্যাংকের অ্যাকাউন্ট আমি ব্যবহার করেছিলাম তা আসলে আমার এই এলাকার আমার একজনের চেনা ভদ্রলোক। তিনিও টিপছাপ ব্যবহার করতেন ব্যাংকে। সেদিন টাকা তোলার সময় টিপছাপ মেলেন, কিন্তু সে ব্যাপারটা বিশুর নজরে আসে। বিশু ভেবেছিল কোনো একটা সমস্যা হচ্ছে। তাছাড়া আমি নিজেও বলেছিলাম অনেক দিন পর্যন্ত খাতা বন্ধ ছিল। ওই একটা জায়গায় তার খটকা লাগার সুযোগ ছিল, কিন্তু সেই খটকাটা লাগে। সে ভেবেছিল আমায় ভুলিয়ে ভালিয়ে বেশ কিছু টাকা ওই চেক বইতে লিখিয়ে তারপর আমায় খুন করবে।
তারপর খুন করার পরদিন সকালে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেবে। ব্যাংক যতক্ষণে জানতে পারবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। যে টাকা তুলতে যেত সে হয়তো ওর সঙ্গেই ছিল, নাহলে এত টাকার ব্যাপার ব্যাংক সরাসরি যার খাতা তার সঙ্গে কথা না বলে তো দেয় না। এই দুটো ব্যাপারই আমার সন্দেহ হয়েছে। ব্যাংকের মধ্যেই এমন কেউ রয়েছে যারা... বাবা, এমনও হতে পারে? ব্যাংকে তো লোকে ভরসা করে টাকা রাখতে যায়। তাহলে যদি এমনভাবে ব্যাংক থেকেই তাদের টাকা এবং জীবন দুটোই চলে যায়, তাহলে মানুষ ব্যাংকে ভরসা করবে কি করে? সবাই খারাপ হয় না, বুঝলে সত্য। সব কিছুই ভালো, কিন্তু কিছু অপরাধী মস্তিষ্কের মানুষ তাকে খারাপ কাজে ব্যবহার করে থাকে, আর তাতে নিজেরাও যেমন খারাপ হয় তেমন ভালো জিনিসগুলোও খারাপ হয়। খবরের কাগজে যে খবরটা রয়েছে তাতেও তো এমনই কিছু লেখা রয়েছে, তাই না? আর তার মানে তোমার কি মনে হচ্ছে এই ব্যাংকেও এমনই কিছু ব্যাপার ঘটে চলেছে? আমি যে ঘটনার কথা বললাম তা কয়েক বছর আগে, তবে তখনই বিশু নামের লোকটা ধরা পড়েছিল। বিচারে তার ফাঁসি হয়েছিল। যে সমস্ত টাকা সে তুলেছিল সেই সমস্ত টাকা তার বাড়ি থেকে উদ্ধার করা হয়, কিন্তু এই তিনজনের কোনো আত্মীয় না থাকায় সমস্ত টাকা গিয়েছিল সরকারের খাতায়। তবে বলা যায় না বিশুর মতো আরও কেউ যদি আবার এমন কোনো একটা কাজ করে থাকে, নাহলে সবার খাতা থেকে এমনভাবে টাকা উঠে যাচ্ছে কি করে? দু একজন হয়তো ভুল করতে পারে, কিন্তু সকলে তো ভুল করবে না। তাছাড়া একটা ব্যাংকের বিপক্ষে এমনভাবে খবরের কাগজের প্রতিবেদন ছাপা হলে তার যে কত বড় প্রভাব হতে পারে তা তোমার ধারণা নেই। দেখা যাবে ব্যাংকের সামনে লাইন লেগে গেছে সমস্ত টাকা তুলে নেওয়ার জন্য। তাতে তো সেই ব্যাংকের সমস্যা হবে। তার মানে সাধারণ মানুষের যা সমস্যা তার চেয়ে বেশি সমস্যা হবে সেই ব্যাংকের। বৌঠান উঠে পড়েছিল। ব্যোমকেশ আড়মোড়া ভাঙল, উঠে জানালার কাছে দাঁড়িয়ে বলল, হতেও পারে আবার নাও হতে পারে, আমি কি করে বলবো বলো তো। তবে ব্যাপারটা আমার হাতে পৌঁছলে একবার দেখা যেত আসলে ব্যাপারটা কি হচ্ছে। ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চেয়ারে বসতে যাবেই এমন সময় রাম এসে জানালো মিস্টার দাস দেখা করতে এসেছেন। মিস্টার দাসের এমন অসময় আগমনের কথা শুনে আমি কিন্তু অবাক হলাম। তবে ব্যোমকেশ কিন্তু খুব একটা অবাক হলো বলে মনে হলো না। একটু পরেই মিস্টার দাস ঘরে ঢুকে মাথার টুপিটা খুলে রেখে সামনে চেয়ারে বসলেন। তারপর বললেন, খবরের কাগজটা দেখেছেন নিশ্চয়ই? আজ সকালে ওই ব্যাংক থেকে এক ম্যানেজার আমায় ফোন করেছিল। আসলে সে আমার চেনা, খুব ভালোভাবে নয়, দু একবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তা আপনার কথা নাকি সে কোথাও শুনেছে, তাই সে চাইছিল এই ব্যাপারটা যদি আপনি একটু দেখেন। মানে হঠাৎ করে কিভাবে টাকা উঠে যাচ্ছে কেউ কিছুই বুঝতে পারছে না। মিস্টার দাস বলে চলেছেন। ব্যোমকেশের মুখে রহস্যময় হাসি। আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশের মুখের হাসি, চোখের দৃষ্টি যেন বলছে, বলেছিলাম না, আসলে একবার চেষ্টা করে দেখা যেতে পারে। হাতে যখন এসেছে তখন দেখা যাক। ব্যোমকেশ সোজা হয়ে বসল। তারপর দাসের দিকে তাকিয়ে বলল, বলুন, আপনি যা যা শুনেছেন সমস্ত কথা বলুন, কোনো কিছু বাদ দেবেন না। বুড়িরাম, এই চাটা দিয়ে যাও। সৌমেন মুখার্জির কলমে এতক্ষণ শুনছিলেন গল্প ব্যাংক চোর। কেমন লাগলো আপনাদের গল্পটি প্লিজ আমাদের কমেন্ট করে জানান। আর আপনাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর স্ক্রিনে দেওয়া যে ফেসবুক পেজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিকেও আপনারা ফলো। এখন থেকে সেই পেজেও গল্প আপলোড করা হচ্ছে। আমার ডেসক্রিপশন বক্সে সেই ফেসবুক পেজটির লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সরাসরি সেখান থেকেও ফেসবুক পেজে চলে যেতে পারবেন। আজকের গল্পে ব্যোমকেশের চরিত্রে ছিল অভিজিৎ, সত্যবতীর চরিত্রে সোহিনী, অজিতের চরিত্রে পলাশ, আর অন্যান্য আর যারা ছিল সাগর, আকাশ, সায়ন ও রণজিৎ। খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে আবার অন্য একটি গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পের বই ইউটিউব চ্যানেল। আর যাওয়ার আগে আপনাদের আরও একবার জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। শুভরাত্রি সবাইকে।